সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আজ আমাদের খুব প্রিয় একটা মানুষকে নিয়ে আমরা এসেছি। এই প্রিয় মানুষটাকে আপনারা নামে চিনেন, তার ছবিও দেখেছেন। তার সাথে আমরা প্রথম কথা বলবো। আমাদের এই বোনটাকে আমি আপামনি ডাকি। আপামনি হচ্ছে আমি একটু আদর করে, আমার ছোট বোনকে আমি আপামনি ডাকি। আমি বোনদের আপামনি ডাকি আদর করে। এই আপামনিকেও আমি আপামনি ডাকি, এবং এই আপামনিটার নাম হচ্ছে উর্মি। তার ডাকনাম তাবাসসুম তাপসী, সম্পূর্ণ নামটা। এইভাবে আমরা পরিচিত এখন। তার সাথে যখন আমি চিন্তা করলাম কথা বলা দরকার, আমাদের সবার সামনে নিয়ে আসা দরকার, আমি একটু তার নামের অর্থগুলো খুঁজলাম। উর্মি নামটা আসে সমুদ্র, তাবাসসুম একটা সমুদ্র না, ঢেউ, সমুদ্রের ঢেউ। তারপরে হচ্ছে তাবাসসুম একটা আরবি শব্দ। তাবাসসুমটা আসে সুখ, হাসি, আল্লাহর হাসি কথাটা ব্যবহার করতে তাবাসসুমটা গেছে। আর তাপস্বী খুব পরিচিত একটা বাংলা শব্দ। তাপস্বী হচ্ছে তপস্যা যিনি করেন। আমরা তাপস্বী রাবেয়া এমন একটা উপমা ব্যবহার করি। এই উর্মি, এই তাবাসসুম বা এই তাপস্বী বাংলাদেশের এই প্রজন্মে একটা বিদ্রোহের নাম। বাংলাদেশের সবাই যখন একটা নিরাপদ চাকরি খুঁজে, বিশেষ করে সরকারি চাকরি, এই সরকারি চাকরির মায়া ছেড়ে বিবেকের তাড়নায় উর্মি বিদ্রোহ করেছেন। তার চাকরিটাও ঝুঁকির মুখে ফেলেছেন। তার মুখে তার গল্পটা শুনব। উর্মি, আপনাকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা মূল প্রসঙ্গে চলে যাই। আমি অনেক লম্বা একটা ভূমিকা দিয়ে ফেলেছি, মানুষ হতে বিরক্ত হচ্ছে আমার প্রতি। হ্যাঁ, সবাই উর্মির কথা শুনতে চায়। একটা বক্তব্য উর্মি, যে বক্তব্যের মাধ্যমে সারা দেশে হইচই পড়ে গিয়েছিল। ঘটনাটা 6 অক্টোবরে। ওই ঘটনাটা একটু বলা যায়, শেয়ার করা যায়? জি ভাই, ঘটনাটা হচ্ছিল 6 অক্টোবরে। আমার আসলে একটা ডিপার্টমেন্টাল এক্সাম ছিল। আমাদের 3টা এক্সাম দিতে হয় ডিপার্টমেন্টে। তো ওই সময় আমি ঢাকায় ছিলাম। তো ঢাকা থেকে যেদিন আসার দিন আমি বাসে ছিলাম। তো ওখানে বসে বসে আমি খবর দেখতেছিলাম। তো তখন দেখি যে প্রধান উপদেষ্টা আমাদের, উনি নিউ ইয়র্কে তখন জাতিসংঘের একটা সাধারণ পরিষদের একটা অধিবেশন ছিল, ওখানে যোগ দিতে গিয়ে মানে একটা সাক্ষাৎকার দেন ভয়েস অফ আমেরিকাকে। তো সেই সাক্ষাৎকারে যখন বঙ্গবন্ধু সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো, বঙ্গবন্ধুর প্রতি যে অসম্মান করা হলো, এটা নিয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি তার জেস্টার কষারে একদম বুঝিয়ে দেন যে উনি আসলে খুব বিরক্ত এই প্রশ্নটাতে। ছাত্ররা অভ্যুত্থান করেছে, ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্ররা বলেছে, তারা রিসেট বাটন পুশ করেছে, অতীত নিশ্চিহ্ন। উনি এমন ভাবে বলেন যে আমাদের আসলে কোনো অতীত ইতিহাস নাই, অথবা যেটা ছিল সেটা একদম নিশ্চিহ্ন, এখন আমরা নতুন করে শুরু করি। তো ওটা আসলে দেখে আমি যে শকড, যেটা আসলে উনি কিভাবে বলতে পারেন। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কিন্তু আসলে আমাদের যে মুক্তিযুদ্ধ চেতনা, সেটাকে ধারণ করার কথা। এই মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করেই তো বাংলাদেশ আসলো। তো আমরা মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করে ফেলি কিভাবে? তো এটা দেখে আমি আসলে খুব বলতে গেলে একটু রাগই হয়ে গেছিলাম। তারপর আমি একটা ফেসবুকে পোস্ট করি। তো ফেসবুকে পোস্টটা তো সবাই দেখে হয়ে গেল। পরের দিন ইন্টারভিউ নেওয়া হয় আমার। তারপর তো আমি যে ইন্টারভিউ সাক্ষাৎকারটা দেই, ওটা সারা দেশে ছড়িয়ে পড়ে। তখন একটা সারা পড়ে যায় আর কি। আমার মনে হয়েছিল যে ওটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন না?
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সাক্ষাৎকারটা ছিল। তো এরপরে আমার উপর একটা ঝুঁকি চলে আসে। আমার ডিসি স্যার আমাকে ডাক দেন, ডাক দিয়ে জিজ্ঞেস করেন যে তুমি এই কথাটা কেন বলতে গেলা। তো এখন তো সাংবাদিকরা ফোন করতেছে, অনেক কিছু জানতে চাচ্ছে। তো আমি তখনই বুঝে যাই ওই সময় কিছু আসলে একটা হবে, আমাকে আর এখানে হয়তো রাখা হবে না লালমনিরহাটে, কারণ আমার উপর একটা লাইফ থ্রেট চলে আসতে পারে। তো ডিসি স্যারও চেষ্টা করেন যে আমাকে যত দ্রুত সম্ভব রংপুরে বদলি করে দেওয়ার জন্য। তো দুইটা অর্ডার হয় একসাথে, রংপুরে একবার বিভাগীয় কমিশনার অফিসে আমাকে বদলি করা হয়, তারপর আবার ওই রাতেই আবার আমার আমাকে ওয়েস্টি করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তো আমি ওই দিন পরের দিন ভোরেই আমি ফ্লাইটে করে চলে আসি ঢাকায়, কারণ আমার তো জনপ্রশাসনে জয়েন করতে হবে। তো এরপরে 9 অক্টোবর আমি জনপ্রশাসনে জয়েন করি। তো এখন পর্যন্ত এরপর তো আমাকে সাময়িক বরখাস্ত করে ফেলা হয়। তো এখন পর্যন্ত এই অবস্থায় আছে, সাময়িক বরখাস্ত অবস্থা। আর আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা চালু হয়েছে। ওটার প্রথম শোকজের জবাব আমি দিয়েছি। এরপর আবারও আমার বিরুদ্ধে গুরুদণ্ড দেওয়ার, অর্থাৎ একেবারেই ডিসমিস করে দেওয়ার ডিসিশন নেয়। তো তারপরে আমাকে দ্বিতীয় শোকজ নোটিস করা হয়, সেই শোকজের জবাব দিয়েছি। তো এই অবস্থায় এখন পর্যন্ত আছে। ওই সময় তো আপনি লালমনিরহাটের সহকারী কমিশনার ছিলেন। হ্যাঁ, লালমনিরহাটের সহকারী কমিশনার ছিলেন। আর হচ্ছে ম্যাজিস্ট্রেট একই সাথে। হ্যাঁ, লালমনিরহাটের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলাম। এরপরে ওএসডি করে ফেলার পরে এখন আমার ডেজিগনেশন হচ্ছে আমি সহকারী সচিব ওএসডি জনপ্রশাসন বিভাগ, আর সাময়িকভাবে বরখাস্ত। ওই ঘটনার পরে সাথে সাথে কি প্রতিক্রিয়া হয়, এবার আপনাকে কি লোক দেখতে আসে বা আশেপাশে কি প্রতিক্রিয়া ছিল? আশেপাশে আসলে ওই দিন আমি তো ওই দিনটা অফিস করি, ওই পোস্ট দেওয়ার পরের দিনটাতে সারাদিনই আমি অফিস করি, এবং বিকালের মধ্যেই সব জানাজানি হয়। তখন মানুষজন আসলে ওভাবে দেখতে আসেনি, কারণ জানাজানি হতেও একটা টাইম লাগছে লালমনিরহাটে। তো আমি যতটুকু বুঝলাম যে ডিসি স্যার বুঝতে পারছিলেন যে আমার একটা লাইফ থ্রেট আছে, উনি সাথে সাথেই রংপুরে বদলি করে দেওয়ার চেষ্টা করেন, আর পরের দিনই চলে যেতে বলেন আমাকে, মানে লালমনিরহাট থেকে, যাতে উনি যাওয়ার ব্যবস্থা করে দেন, যাতে করে মানে আমার লাইফ থ্রেটটা না আসে, আমাকে মব ফেস করতে যেন না হয়। তো আমি ঢাকায় চলে আসার পর তারপর ওখানে আন্দোলন শুরু হয়। আমি দেখছি যে রংপুরে আন্দোলন হয়েছে, লালমনিরহাটে আন্দোলন হয়েছে ডিসি অফিসের সামনে। আমাকে একদম চাকরি থেকে বরখাস্ত করতে হবে, মামলা 83 মামলা দিতে হবে। তো প্রায় বেশ কয়েকদিন যাবত ডিসি অফিসের সামনে আন্দোলন চলে, সেটা আমি চলে আসার পর। তো আমাকে আসলে ওভাবে মব ফেস করতে হয় নাই, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি আসলে আমার কাছে অনেক কৃতজ্ঞ। তাৎক্ষণিক কিন্তু অনেকে বলার চেষ্টা করছে এই ঘটনা প্রমাণ করে প্রশাসনে আওয়ামী লীগের দোসর এখনো রয়ে গেছে, তারা এইভাবে মাথা তুলে দাঁড়াচ্ছে। এটা কি আপনার কখন, এটা বলার কারণ কি? আপনাকে আওয়ামী লীগের সাথে কোনোভাবে আপনার সম্পর্ক ছিল? না, আওয়ামী লীগের সাথে তো আমার আসলে কোনোভাবেই কোনো সম্পর্ক নাই। আমি ছোটবেলা থেকে আহ আমি কি বলবো, আমার ফ্যামিলি, আমার বাবা হচ্ছে বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডারে ছিলেন। তো উনি তো একজন সরকারি কর্মকর্তা, উনি রিটায়ার করেছেন 2021-এ। তো আমাদের পরিবারে কোনো রাজনীতির কোনো চর্চা ছিল না। আর হচ্ছে আমি ছোট থেকে পড়াশোনাই করছি, তারপর গান শেখা, কবিতা আবৃত্তি শেখা, এইসবের ভিতরেই ছিলাম। মানে আমাদের মিলেনিয়াল যে বাচ্চারা যেভাবে বড় হয় আর কি, সেভাবে। তো এরপর ইউনিভার্সিটিতে গেলাম, শাহজাহান ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। ওখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ওখানে পড়াশোনার প্রেশার ছিল। আমার ওই টাইমে আমার 2টা থিসিস আমার পাবলিকেশন হয়েছে। তো আমার পরিশ্রম করতে হয়েছে ওই টাইমটাতে। আর হচ্ছে এর বাইরে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে তো আমি কখনোই যুক্ত ছিলাম না। আর আরেকটা ব্যাপার আমি বলি যে বাংলাদেশে যে ইতিহাস নিয়ে পড়াশোনা, আমি আসলে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, দেখা গেছে যে ইন্টারমিডিয়েটের পরে কিন্তু আর ইতিহাস নিয়ে পড়াশোনাটা হয় না, যেহেতু
সায়েন্স, আর্টস, কমার্স এভাবে ভাগ হয়ে যায়। যারা আর্টস এর থাকে মানে হিউম্যানিটিজ এর থাকে তারা পড়ে, তারা অনেক কিছু জানেন ইতিহাস সম্পর্কে। তো আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে আমার আসলে জানাই হয় না ওভাবে, বেশি পড়াও হয় নাই। তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার পর ওভাবে ইতিহাস পড়া হয়নি। তারপর যখন আমি বিসিএস এক্সামটা দিই, তো ওই সময়টাতে ওই সময়টা তো আসলে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর লাইফের নিয়ে একটা সিলেবাসের একটা বিগ পোর্শন ছিল। তো ওই সময় আমাকে পড়তে হয়েছে। তখন আমি আসলে খুব আন্তরিক ভাবে পড়ার চেষ্টা করছি। আমি খুব ইন্টারেস্ট পাইতাম যে দেশের এত মানে রিচ একটা ইতিহাস আছে, যে আমরা 24 বছর সংগ্রাম করে তারপর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করছি। মানে আমার মনে হচ্ছে যে আমরা একটা আসলে বীরের জাতি। তো এবং এর সাথে সাথে যে বঙ্গবন্ধু আত্মত্যাগ, উনি যে এত বছর কারা বরণ করলেন আমাদের জন্য, আমার মনে হয় আমার জন্য। উনি যদি কারাবরণ না করতেন, না লাইফের 12 বছর যদি দিয়ে না দিতেন, আজকে আমি হয়তো এই পর্যায়ে থাকতে পারি। তো আমার একটা মানে খুব অসম্ভব রকম একটা কৃতজ্ঞতা বোধ আছে মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা সংগ্রাম করেছেন এই 24 বছর, যারা জীবন দিয়েছেন। অনেক মা বোন তাদের সম্ভ্রম হানি হয়েছে, তাদের এত ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশে হাঁটতে পারতেছি, একটা সরকারি চাকরি করতে পারতেছি। এটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ থেকে। এটা কোনো মানে এমন না যে আওয়ামী লীগের সাথে যুক্ত হলেই আমি এগুলা ধারণ করবো, আর আওয়ামী লীগের সাথে না থাকলে আমি ধারণ করবো না, এটা না। বাংলাদেশের মূল ভিত্তিটাই তো মুক্তিযুদ্ধ, এটা তো প্রত্যেক নাগরিকেরই ধারণ করতে হবে, তাই না? তো আর আমি যেহেতু একজন সরকারি কর্মকর্তা, তো সরকারি কর্মকর্তা হিসেবে তো আমার কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার কথা না, তো আইনসঙ্গত না। কিন্তু ঐতিহাসিক সত্য যেটা, সেগুলো তো আমাকে বলতেই হবে। যেমন ঐতিহাসিক সত্য হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। এটা কি এখন মানে বললে কি আমি আওয়ামী লীগের দোসর হয়ে যাব? সেটা তো না। বঙ্গবন্ধু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন এবং পরবর্তীতে উনি পুরো বাঙালি জাতির নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তো বঙ্গবন্ধু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, এটা তো একটা ঐতিহাসিক সত্য। এটা বললে কি আমি আওয়ামী লীগের দোসর হয়ে যাই? বঙ্গবন্ধুকে ভালোবাসলে আমি আওয়ামী লীগের দোসর হয়ে যাই? এগুলো তো সব আসলে প্রোপাগান্ডা ছড়ানো। আর এটাও একটা ঐতিহাসিক সত্য যে আওয়ামী লীগ আসলেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এটাও একটা ঐতিহাসিক সত্য, এটা কেউ ডিনাই করতে পারবে না। এই যে সবাই বলে যে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিছে বা মুক্তিযুদ্ধকে নিজের কুক্ষিগত করে রাখছে। তো মুক্তিযুদ্ধকে তো আসলে সবারই নিজের কুক্ষিগত করে রাখার কথা, কারণ মুক্তিযুদ্ধটা আমারও, মুক্তিযুদ্ধটা আপনারও, মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগেরও, মুক্তিযুদ্ধটা সারা দেশের প্রত্যেকটা নাগরিকেরই নিজের নিজের সম্পদ মনে করতে হবে। তো তো এটাই আর কি। যারা বলে যে আওয়ামী লীগের দোসর, আপনারা বলতে পারেন আওয়ামী লীগের দোসর। আমি মুক্তিযুদ্ধের দোসর, বাংলাদেশের দোসর, বঙ্গবন্ধুর দোসর, বঙ্গবন্ধুর দালাল, বাংলাদেশের দালাল। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি কি আপনার পরিবারে কোনো মুক্তিযোদ্ধা ছিল, বা মুক্তিযোদ্ধা কোটায় কি আপনি চাকরিতে এসেছিলেন? না, আমার পরিবারে কোনো মুক্তিযোদ্ধার সদস্য নাই। আর 40তম বিসিএস ছিল কোটাবিহীন বিসিএস, তো মুক্তিযোদ্ধা কোটায় তো আসার প্রশ্নই আসে না। আর এমনিতেও মুক্তিযোদ্ধা সদস্য নাই আমার পরিবারে। মানে কোটাবিহীন, কোটা মুক্ত আন্দোলনের উপহার আপনি, কোটা মুক্ত আন্দোলনের উপহার আপনি হ্যাঁ, সেই মানুষটা একটা পরিস্থিতির শিকার হলেন আপনি আর কি। আচ্ছা, এরপরে এরপরে সেগুলা কিছু শেয়ার করা যায়? আপনি কি জবাব দিয়েছেন? যে শোকজ নোটিশটা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওখানে আমার জবাব ছিল যে আমার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল আমি প্রধান উপদেষ্টা, মানে যিনি বাংলাদেশের সরকার প্রধান, মানে ওনাদের ভাষ্য মতে যিনি বাংলাদেশের সরকার প্রধান, তাকে আমি অপমান করেছি বা অপমান সূচক কথাবার্তা বলেছি। এটা আসলে বলা যায় না কোনো সম্মানিত ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই এই মর্মে আমার বিরুদ্ধে অভিযোগ। আর রিসেট বাটন পুশ করে অতি হিংসা ফেলা, এটা নিয়ে আমি ফেসবুক পোস্ট করেছি। এতে প্রধান উপদেষ্টা মহোদয় মানে
ইয়া হয়েছে, মানে আত্মসম্মানে আঘাত লেগেছে। এটাই এটাই ছিল মোটামুটি মূল অভিযোগ। তো আমি আমি আমার জবাব দিয়েছি এরকম, যে কেন আমি বললাম রিসেট বাটন মানে পুশ করে অতীত মুছে ফেলার বিষয়টা, এটা আসলেই যে আমার কাছে সত্য মনে হয়েছে কেন, ওটাই আমি এক্সপ্লেন করেছি যে কিভাবে রিসেট বাটন পুশ করা হয়েছে। যেমন ধরেন ওখানে আমি উল্লেখ করে দিয়েছিলাম যে বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলা হয়েছে, ধানমন্ডি 32 নম্বরে 5 আগস্টে আগুন দেওয়া হয়েছে। তারপর ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চের আবির্ভাব হয়েছে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে গণজাগরণ মঞ্চের একটা কপি করা হয়েছে। গণজাগরণ মঞ্চ ছিল মুক্তিযুদ্ধের পক্ষে, তো ওটার বিপরীতে ইনকিলাব মঞ্চ দাঁড় করানো হয়েছে, যেখান থেকে আবার সংবিধানকে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে। তো তারপর বীর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় সম্মানে, মানে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানে সমাহিত হওয়া থেকে ওনারা বঞ্চিত হয়েছেন। আমরা দেখছি যে মতিয়া চৌধুরী, উনি রাষ্ট্রীয় সম্মান পান নাই। তারপর আওয়ামী লীগের যারা নেতা কর্মী ছিলেন তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এটা তো আসলে আওয়ামী লীগের কর্মী ছিল না, বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ছিল সরকারের। কিন্তু আওয়ামী লীগের কর্মীদের কে প্রোটেকশন কেন দেওয়া হয় নাই? আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে ধরা হয় এই কারণে। তো তারপর হচ্ছে একটা মানবাধিকার মানে যুদ্ধাপরাধীদের বিচার যে ট্রাইব্যুনালটা ছিল, ওটা আবার নতুন করে গঠন করা হয়েছে। সেখানে আবার প্রথম মানে চিফ প্রসিকিউটর হয়েছে জনাব তাজুল ইসলাম, যিনি আবার 2010 সালে যেই মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল সেখানকার ইন্টারনেটের একটু সমস্যা হচ্ছে তাপসী। আসছে এবং মুক্তিযুদ্ধকে রিসেট করে মুছে ফেলার সময় আসছে। তো এই ব্যাপারগুলোই আমি উল্লেখ করে জবাবে যে বোঝানোর চেষ্টা করেছি যে আসলেই কিন্তু রিসেট বাটন পুশ করা হয়েছে। এবং আমি আমার সিনিয়র যারা অফিসার আছেন, সিনিয়র যারা আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, প্লিজ আপনারা ব্যাপারগুলো বুঝেন। আসলে কিন্তু রিসেট বাটন পুশ করা হয়েছে, এবং এভাবে যদি চলতে থাকে, আমরা যদি প্রতিবাদ না করি, সেক্ষেত্রে আমাদের ইতিহাস কিন্তু একটা সময় মুছে ফেলা হবে। তখন কিন্তু আবার যদি আমরা এই টাইম ব্যাক করতে চাই, তখন আমাদের আগে হয়তো 30 লক্ষ জীবন দিতে হয়েছিল, এখন আরো কয়েক হাজার গুণ বেশি হয়তো জীবন দিয়ে আমাদের আবার আগের অবস্থাটাতে ব্যাক করতে হবে। তো এটাই ছিল। আর আমি ছোটবেলা থেকে আমি কোনো রাজনৈতিক দলের সাথেও যুক্ত না, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথেও যুক্ত না, এই ব্যাপারগুলো আমি উল্লেখ করেছি আমার জবাব। তো যেন ওনারা বুঝেন, আমার উদ্দেশ্য ছিল এটা যে আমার যেই সিনিয়র অফিসার আমার এই বিষয়গুলো তদন্ত করবেন, তার কাছে অ্যাটলিস্ট আমার এই মেসেজটা পৌঁছে দেওয়া, সবাইকে একটু সতর্ক করার চেষ্টা করা যে বাংলাদেশ আসলেই কিন্তু মানে একটা রং হাতে আছে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির হাতে আছে, দেশ বিরোধী শক্তির হাতে আছে। আপনারা সতর্ক হন, একটু বেশি চেষ্টা করুন। জবাবটা কয় পাতার ছিল? প্রথম জবাবটা 5 বা 6 পাতার ছিল, আর দ্বিতীয় জবাবটা ছিল 2 পাতার। দ্বিতীয় জবাবে আমি আসলে এক্সপ্লেইন করেছি যে আমি আসলে যদি এই গভর্নমেন্টের সাথে কোঅপারেট করি, সেক্ষেত্রে আমার আমি রাষ্ট্রদ্রোহিতার অপরাধী হয়ে যাব, যেহেতু সংবিধান এখনো আছে। আমাদের সংবিধান তো বাতিল করা হয় নাই, আর বাতিল তো করতে পারবে না ইনশাল্লাহ। তো সংবিধান যেহেতু আছে, সংবিধান অনুযায়ী আমি যদি এই গভর্নমেন্টকে সমর্থন করি, তাহলে আমি রাষ্ট্রদ্রোহিতার অপরাধী হব। তো এটা আমার সেকেন্ড জবাবে ছিল। তো আমি অপরাধী হতে চাই না। এই জবাবটা কি আপনি নিজে নিজে লিখেছেন, না কেউ হেল্প করেছে আপনাকে? না না না, আমি নিজেই লিখেছি জবাবটা। প্রথম জবাবটা যেহেতু 5-6 পাতা ছিল, 3-4 দিন সময় নিয়ে লিখেছি। আর প্রথম জবাবটা আমি খুব পোলাইটলি লেখার চেষ্টা করেছিলাম, যাতে মেসেজটা আমি আমার সিনিয়র অফিসারদের কাছে পৌঁছাতে পারি। দেখা গেল যে
সবার কাছে মনে হয়েছে জবাবটা অধ্যত্বপূর্ণ জবাব হয়েছে। আর পরবর্তী জবাবটা আমি একদম ক্লিয়ারলি স্ট্রেট ওয়েতে বলার চেষ্টা করছি যে এই কারণ, এই কারণে আমার বিরুদ্ধে আসলে অভিযোগ আনয়ন করা যায় না, মানে লিগাল সাইডে আছে এটাই। আপনি আপনি তো একবার দেখা গেল আপনার ফাঁসি হচ্ছে, এটা দেখে একটা জবাব দিয়েছেন, তারপরের জবাবে ফাঁসিটা আপনি নিশ্চিত করেছেন আপনি, তাই না? হ্যাঁ অনেকটা, হ্যাঁ অনেকটা এরকম। কিন্তু আমার আসলে ব্যাক করার তো সুযোগ নাই। আমি আসলে রিগ্রেটফুল না। এই আমি যা করেছি এটার বিষয়ে আমি রিগ্রেটফুল না। কারণ আমার কাছে মনে হয় যে চাকরি বাঁচানোর যে মানে দেশই যদি না থাকে তাহলে আমার চাকরিও তো থাকবে না। এটাই। এই ঘটনার পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে উনি আসলে এই কথা বলেন নাই, মুক্তিযুদ্ধটাকে ডিলিট করার বলেন নাই, সেটা আপনি খেয়াল করেছেন? সেটা আমি খেয়াল করেছি। এখন আমার কাছে মনে হয় আমি কি বলবো যে যদি উনি রিসেট বাটন দিয়ে মুক্তিযুদ্ধ মুছে ফেলার কথাই না বলেন, এটা আসলে এত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হতো না। মানে আমার মনে হচ্ছে উনি আমি আমি যেটা বুঝছি ওটাই বুঝাতে চাইছেন, কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে অনেক একটা টার্মোয়েল তৈরি হয়ে যাচ্ছে সারা দেশে, অনেকেই রিয়াক্ট করতেছে, তো ওটাকে একটা ব্যাখ্যা দিয়ে আলাদা একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে বলার চেষ্টা করা হয়েছে যে আসলে উনি সেটা বলেন। তো কিন্তু আপনি দেখেন ভয়েস অফ আমেরিকা সাক্ষাৎকারে আপনার যে চেষ্টাটা ছিল বঙ্গবন্ধুর প্রতি একটা বিরক্তি, তারপর বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ ভাঙার প্রশ্নের বিপরীতে উনি বিরক্তি প্রকাশ করেছেন আর বলেছেন যে অতীত নিশ্চিহ্ন। তাহলে ধানমন্ডি ৩২ তো আমাদের অতীত, তাই না? আর সেই অতীত যদি নিশ্চিহ্ন হয় তাহলে তো আসলে রিসেট বাটন দিয়ে মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করে ফেলার কথা বলা হচ্ছে। মানে আমি এটাই বুঝছি, উনি যদি এটা না বুঝাতে চাইতেন সেটা আমরা সবাই বুঝতাম, এটা নিয়ে এত ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজনও ছিল না, আর সবাই এটা নিয়ে রিয়াকশনও করতো না। আরেকটা ব্যাপার আপনার কি মনে হয়েছে বা এখন মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি না, পক্ষে কেউ না? ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এখন যা করছেন তাতে করে তো আমার মনে হয় না উনি মুক্তিযুদ্ধের পক্ষে। কিন্তু আমরা যেটা শুনছি যে 1971 সালে উনি বাংলাদেশের পক্ষে জনমত গঠন করার চেষ্টা করছেন, এরকম কিছু নিউজ আমার চোখে পড়ছে। কিন্তু মুক্তিযোদ্ধা, আমি একটা জিনিস মনে করি যে মুক্তিযোদ্ধা কিন্তু সারা জীবনই মুক্তিযোদ্ধা না। সে একটা টাইমে উনি মুক্তিযুদ্ধ করতে পারেন, কিন্তু কোনো একটা সময় গিয়ে যদি তিনি রাজাকারদের সাথে আঁতাত করে ফেলেন তাহলে তার ওই যে মুক্তিযুদ্ধ যে করেছেন সেই গৌরবটা থাকে না, তো ওটা মুছে যায়। তো যিনি আমাদের প্রধান উপদেষ্টা উনি হয়তো করতেও পারেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে জনমত গঠন, কিন্তু এখন উনি যা করছেন জামাতে ইসলামী, এটা তো আসলে ঐতিহাসিক সত্য যে উনি এই দলটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী দল। ওরা স্বাধীনতা চায় নাই, পাকিস্তানি চেয়েছে, এবং বাঙালিদেরকে বিধর্মী হিসেবে ইয়া করে মার্ক করে তারা বাঙালি নিধনে জড়িত ছিল, রাজাকার ছিল। অনেকের তো ফাঁসি হয়েছে প্রমাণ হওয়ার পরে, যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে অপরাধ প্রমাণ হওয়ার পর ফাঁসি হয়েছে। তো এই জামাত ইসলামের সাথে যখন দেখলাম যে প্রধান উপদেষ্টা বেশি সখ্যতা, তারপর ইসলামী যেসব দলগুলো আছে এবং ইসলামী যে ওয়াজ মাহফিল করে না, ওয়াজের মাঠটাকে বা ওয়াজের স্টেজটাকে কাইন্ড অফ ধর্মপ্রচারের ক্ষেত্র হিসেবে না ব্যবহার করে তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচারের ক্ষেত্র হিসেবে ব্যবহার করে, এইসব ধর্ম ব্যবসায়ীদের সাথে উনার প্রধান উপদেষ্টার আমি দেখলাম যে খুব সখ্যত। তারপর জামাত ইসলামের, আমি তো মনে করি যে এবি পার্টি হচ্ছে আরেক ধরনের জামাত ইসলাম। তারপর নতুন যে দলটা হয়েছে এনসিপি, এটাও হচ্ছে জামাত ইসলামের আরেকটা সিটি হতে পারে। তো এদের সাথে সখ্যতা, মুক্তিযুদ্ধের পক্ষের কোনো
দলের সাথে আমি কোনো সখ্যতা দেখি নাই। প্লাস হচ্ছে আহ যে 26শে মার্চ আমাদের জাতীয় মানে স্বাধীনতা দিবস গেল, সেদিন কোনো জাতীয় প্যারেড অনুষ্ঠিত হয় নাই। তারপর 16ই ডিসেম্বর যেই বিজয় দিবস গেল, কোনো প্যারেড অনুষ্ঠিত হয় নাই। আহ, তো স্বরাষ্ট্র সচিব মহোদয় কি বলেছিলেন যে আমরা এখন যুদ্ধের মেজাজে আছি, আনন্দের মেজাজে নাই। আর আপনি আপনি দেখেন, আপনি হয়তো জেনে থাকবেন যে 26শে মার্চ এমনকি আহ প্রধান উপদেষ্টা দেশে থাকার প্রয়োজনও বোধ করেন। তো এই হচ্ছে উনার মুক্তিযুদ্ধ সম্পর্কে মানে উনার যে দৃষ্টিভঙ্গি। এই যে 5 আগস্ট না হয় উনি ক্ষমতায় ছিলেন না, উনি আজ 8 আগস্ট ক্ষমতায় আসছেন। তো উনি তো ধানমন্ডি 32 নম্বর আহ তাকে প্রোটেক্ট করার কোনো ব্যবস্থা করেন নাই। এরপরে 6 ফেব্রুয়ারি আবার ঘোষণা দিয়ে, আগের দিন থেকে ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 আহ ধ্বংস করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। তারপরে হাতুড়ি সবাই সব অস্ত্র শস্ত্র নিয়ে আসলো, বুলডোজার নিয়ে আসা হলো, এমনকি সিটি কর্পোরেশন থেকে বুলডোজার সরবরাহ করা হলো। তো আমি এখানে কি বলবো, প্রধান উপদেষ্টা তো আমার মনে হয় না মুক্তিযুদ্ধকে ধারণ করেন। যদি ধারণ করতেন, লিস্ট ধানমন্ডি 32টাকে উনি যে কোনো ভাবেই হোক প্রোটেক্ট করার চেষ্টা করতেন, তাই না? উনি 26শে মার্চ অবশ্যই বাংলাদেশে থাকতেন এবং কুচকাওয়াজের ব্যবস্থা করতেন। 16ই ডিসেম্বর কোনো কুচকাওয়াজ হয় নাই। এরপর এই যে সংবিধানকে যে লাল কার্ড প্রদর্শন করা, এটা তো একটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। সংবিধানের 7 অনুচ্ছেদটা যদি আমরা দেখি, এটা একটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। যদি সংবিধান বা এটা কোন অনুচ্ছেদ বাতিল, রদ বা স্থগিত যে কোনো কিছু যদি করার চেষ্টা করা হয়, সেটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে। আবার এই কাজকে যারা অনুসমর্থন করবে, সেটাও রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে। তো ইনকিলাব মঞ্চ যখন লাল কার্ড প্রদর্শন করলো সংবিধানকে, এখানে তো কোনো কিছু বলা হয় নাই। তারপর এই তো অনেকগুলো ঘটনাই এরকম। তারপর হচ্ছে এই যে মানবতা বিরোধী অপরাধ যে ট্রাইব্যুনাল, এটা যে একটা কাইন্ড অফ ক্যাঙ্গারু কোর্ট আমরা বলতে পারি, এটা একটা হাস্যকর একটা ব্যাপার হয়েছে। এই বিষয়ে প্রধান উপদেষ্টার তো কোনো বক্তব্য নাই, তাই না? তো আমার কাছে মনে হয় না আসলে স্বাধীনতার সপক্ষে কাজ করছেন। উনি স্বাধীনতার বিরোধীদের সঙ্গে মিলে দেশের ইতিহাস মুছে ফেলার এবং স্বাধীনতার সপক্ষে শক্তিকে মুছে ফেলার চেষ্টা করছে। উনি আপনি যখন এমন একটা প্রতিবাদ করলেন, আমরা দেখছি সেই 5ই আগস্টের পরে অনেক মুক্তিযোদ্ধা, নাম করা মুক্তিযোদ্ধা, তারা একজন দুজন কথা বলছেন, অনেকে কথা বলছেন না, ভয় পাচ্ছেন তারা যে তাদের এই বয়সে তাদের উপরে আক্রমণ করা হবে, তাদেরকে অপমান করা হবে। মানে আমরা কিছু ছবি দেখেছি মুক্তিযুদ্ধের গ্রাম থেকে গলায় জুতা পরিয়ে জুতার মালা গ্রাম থেকে বের করে দিয়েছে। যে তাদের যুদ্ধের কারণে আমাদের এই স্বাধীনতা, সে স্বাধীন দেশে তারা আজকে তাদের পরাজিত শক্তির আত্মীয় স্বজনেরা সব এদের ভয়ে তার ভিতর সন্ত্রস্ত। সেই উল্টা দিকে না বলতেছি, এটা হয়েছে 71-এর যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে এমন ভাবে অপমান করা হচ্ছে। আবার উল্টা দিকে দেখেন যে জুলাইয়ে যেটা আমি আসলে বলি জঙ্গি অভ্যুত্থান, এই জঙ্গি অভ্যুত্থানে বলতেছে জুলাই শহীদ, জুলাই যোদ্ধা। এই জুলাই শহীদদের জন্য আবার 1400 স্কয়ার ফিটের বাসা দেওয়া হচ্ছে ঢাকায়। তারপর 20,000 টাকা মাসিক ভাতা দেওয়া হচ্ছে, এককালীন 30 লাখ টাকা দেওয়া হচ্ছে। জুলাই যারা আহত তাদেরকে বা তাদের পরিবারকে সরকারি আধা সরকারি চাকরিতে সুবিধা দেওয়া হচ্ছে। তাদেরকে নাকি আবার একটা পরিচয় পত্র দেওয়া হবে, তারা এই পরিচয় পত্র দেখে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করবে। তো একদিকে মুক্তিযোদ্ধাদের এরকম অপমান, আবার জুলাই যোদ্ধা বলে তাদেরকে এত সম্মানের আসনে রেখে দেয়া, মানে আসলে সত্যি কথা যেটা, মুক্তিযুদ্ধকে তারা টোটালি অস্বীকার
করার চেষ্টা করছে কিন্তু সরাসরি বলতে পারতেছে না, কারণ এখনো মানুষ রেডি না এই 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 স্টেটমেন্টটা নেয়ার যে আমরা মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চাই। এই ক্লিয়ার স্টেটমেন্টটা তারা দিতে পারতেছে না, কারণ জনগণ এটা নিবে না। কিন্তু তারা পিছনে যা করার সবে কিন্তু করছে। এই যে জুলাইয়ের শহীদদের বাড়ি দেয়া, নানা কিছু দেয়া, নানা সিদ্ধান্ত হয়েছে, এখন নাকি আবার তারা আবার শহীদের সংখ্যাও কমাচ্ছে। বেশি লোককে বাড়ি দিতে হবে, বেশি লোককে টাকা দিতে হবে, শহীদের সংখ্যাও তারা কমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই শহীদদের মাঝে তো আবার দেখা গেছে যে কেউ কেউ ফিরেও আসতেছে, আবার কেউ কেউ হচ্ছে অস্ত্র লুটকারী, এরকম গ্যাজেট ভুক্ত কতগুলো কিছুদিন আগে খবর দেখলাম। অস্ত্র লুটকারী আছে, চাঁদাবাজ আছে, মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত, অথবা কেউ এমনিই মারা গেছে কিন্তু তাকে ফ্যামিলি জুলাই শহীদ হিসেবে দেখানোর চেষ্টা করেছে, গ্যাজেট ভুক্ত হয়ে গেছে। এই এই অরাজকতা আর কিছু এমনও পাওয়া যাচ্ছে যে এরকম ওই সময় যারা মারা গেছে হসপিটালে যাদের লাশ ছিল, সিভিল সার্জনরা সব লাশকে ওই তালিকায় নিয়ে গেছিল, তখন যত লাশটা নিয়ে গেছিল সেটা। মানে আর আপনি ম্যাজিস্ট্রেট ছিলেন, আমি যে দেশে আছি এখানেও যেটা হয়, যেটা একজন মানুষ মারা গেলে মৃতদেহ ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষা, ফরেন্সিক রাসায়নিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সমস্ত কিছু আইডেন্টিফাই করা যায়, সে কখন মারা গেছে, কি ধরনের অস্ত্রে মারা গেছে, কিভাবে মারা গেছে, সবকিছু পাওয়া যায় সেটা। বাংলাদেশে এই যারা মারা গিয়েছেন এদের বিষয়টা জানার জন্য, বোঝার জন্য